হুম, তাহলে করা যাক ডিসকাস। হুম, তো আমি আমি কিছু লিখছি না, ঠিক আছে? কারণ সলিউশনগুলো তোমরা হচ্ছে দাঁড়াও দাঁড়াও, এটা লিখতে হবে, না লিখলে ফের অসুবিধা আছে। হুম, তো যেটা আমরা করতে পারি, আচ্ছা দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, রাইট দ্য ফলোইং এক্সপ্রেশন ইন আইনস্টাইন কনভেনশন। তো এটার জাস্ট সিম্পলি সামেশন চিহ্নটা তোমাকে সরিয়ে দিতে হবে, তাহলেই হবে, তাই তো? ওটা সামেশনটা তুলে লিখে দিলেই তো হয়ে যাচ্ছে। একদম, কিছু করার নেই। ডেল স্যার এক্স, স্ক্রিনটা বোর্ডটা দেখতে পাচ্ছেন? ও বোর্ডটা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এটা কিসের একটা উল্লেখ আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সিম্পলি, এখানে আবার বারে এখানে দেখো উপর নিচ করে দিয়েছে, এটা উপরে হবে। হ্যাঁ, এক্স জে, এখানে হবে বি এক্স জে, ব্যাস হয়ে গেল এটা। আচ্ছা, হোয়াট ইজ ক্রোনেকার ডেল্টা? এটা তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারবে, হয় ডেল্টা আই জে থাকবে বা ডেল্টা আই জে থাকবে, বা দুটোই ওপরে থাকতে পারে, যার ভ্যালু হচ্ছে 1 যখন দুটোই সেম, আর 0 যখন আলাদা, এইটা থাকবে। তো এইভাবে সবটা বেসিক্যালি একই জিনিস, তো এটা তোমরা পেরে যাবে। আচ্ছা, নেক্সট বলেছে সিম্পলিফাই দ্য ফলোইং এক্সপ্রেশন। হ্যাঁ, এটার ভ্যালু কি হবে? এটা ভ্যালু এআই হবে, আইটা উপরে, হ্যাঁ কন্ট্রাভেরিয়েন্ট হ্যাঁ, কন্ট্রাভেরিয়েন্ট। এ এ এ বার হবে না মাথাটাতে? না না, বার কেন হবে? এটার মানে হচ্ছে A1 ডেল্টা I1, ওকে, এইভাবে। এবার ডেল্টার ভ্যালুটা তো কখন 1 হবে? যখন আই আর জে সমান হবে, তার মানে তখন এইটার ভ্যালু হয়ে যাবে ডেল্টা এই জে, না আই আই এ আই, তখন এই ডেল্টা আই এর ভ্যালু 1, তখন এ আইটা পড়ে থেকে গেল, বাকি বাকিগুলো তোমার কোএফিসিয়েন্ট গুলো 0 হয়ে যাচ্ছে, এখানে বার না, বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার। হুম, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, সাপোজ দ্য কম্পোনেন্টস অফ এ কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর ইন এন কোঅর্ডিনেট সিস্টেম এত অ্যান্ড এত আর এআই অ্যান্ড এআই বার, দেন রাইট ডাউন দ্য ট্রান্সফরমেশন ফর্মুলা। সিম্পল ফর্মুলা তোমাকে জানতে চেয়েছে, তো এটা আমরা বার দিয়ে করব। তাহলে দেখো কন্ট্রাভেরিয়েন্ট হলে যে এখানে যে সিস্টেমটা লিখবো সেই সিস্টেমটা উপরে থাকবে, তার মানে এ জে ডেল্টা এক্স বার আইটা উপরে থাকবে আর এক্স জেটা নিচে থাকবে, ঠিক তো? ঠিক লিখলাম? বলো ঠিক লিখলাম না ভুল লিখলাম? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, চলো হয়ে গেল। আচ্ছা, 5 নম্বরে কি বলেছে? স্যার লিখছি না, ভিডিওটা শেয়ার করে দেন। হ্যাঁ, কি? স্যার এগুলা লিখছি না স্যার, ভিডিওটা তাহলে দিয়ে দিন। আচ্ছা, লিখছো না তোমরা? হ্যাঁ, মানে
বেসিক্যালি আমি স্যার লিখছি না। আচ্ছা ঠিক আছে। তারপরে কি বলেছে, সাপোজ দ্য কম্পোনেন্টস অফ এ কোভেরিয়েন্ট টেন্সর দিস আর এটা, দেন রাইট ডাউন দ্য ট্রান্সফরমেশন ফর্মুলা। এবার কোভেরিয়েন্টের জন্য তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এ জে, ওকে। এবার নিচেরটা ম্যাচ করে যাবে তাই না, এবার এটা নিচে ম্যাচ করবে, তাহলে এইটা নিচে হবে, বারটা হবে। হ্যাঁ হ্যাঁ এটা আই হয়ে যাবে আর এখানে এক্স জে হয়ে আচ্ছা যাবে, জি। হয়ে গেল। এবার দেখো এইটাকে তুমি এইভাবেও দেখো, অনেক সময় কোশ্চেন একটু ঘুরিয়ে করলে এইভাবেও করতে পারে, যে বলে দিল এইখানে এ আই আছে, ঠিক আছে, এইখানে এ আই আছে, আর বারের রেসপেক্টে তোমাকে এটা চেঞ্জ করে দিল এই যে, তাহলে মাথায় রাখতে হবে যে এইখানে যেটা থাকবে যে সিস্টেমে আছে সেইটা যেন নিচে থাকে, কারণ কন্ট্রাভেরিয়েন্ট। তাহলে এইখানে যেহেতু এখানে বার ছাড়া আছে, তাহলে এখানে বারটা নিচে থাকবে, মানে বার ছাড়াটা নিচে থাকবে, তাহলে এইখানে হয়ে যাবে এইটা, আর ওপরে হয়ে যাবে বার দিয়ে যে। বলো বুঝলে কি বুঝলে না, দুটো কিন্তু একই জিনিস, মানে জাস্ট এখানে এআই এ যেগুলো দেওয়া ছিল সেখান থেকে তুমি কিভাবে এআই বারটা বের করছো, এখানে এ যেগুলো বারগুলো দেওয়া আছে এআইটা কিভাবে বের করছো, মেথড কিন্তু সেম। স্যার তাহলে স্যার দুটাই উত্তর হতে পারে। হ্যাঁ এই দুটোর মধ্যে যে কোনোটাই হতে পারে, এবার অপশনে তোমার কোনটা থাকবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মানে একটা আর একটার ইনভার্স, আর কিছুই আচ্ছা নাই। স্যার, এটা হ্যাঁ মানে কোয়েশ্চেনটার উপর তো ডিপেন্ড করবে কোনটা থেকে কোনটা ট্রান্সফার করতে বলেছে। যদি আমার বারে ট্রান্সফার করতে বলে তখন তো ফার্স্ট এরটা হবে, হ্যাঁ মানে প্রথম এন কোঅর্ডিনেট সিস্টেমটা x1 x2 xn আর পরেরটা x1 বার x2 বার। হুম তো যদি আমার প্রথমেরটা থেকে দ্বিতীয়টারটা বলে তাহলে তো ফার্স্ট অ্যান্সারটা হবে। একদম। তো দেখো এখন তোমার অপশনে দেখো, এইটা তো জেনারেল সবাই মনে রাখে, ঠিক আছে, এবার একটু কোশ্চেন বলছে না একটু টাফ করি, তাহলে এইটা দিয়ে দিল, তখন তোমাদেরকে এটা খেয়াল ঠিক রাখতে আছে, হবে, ঠিক আছে। এই জন্য এটা বলে রাখা। তো তারপর কি বলছে, হোয়াট ইজ দ্য অর্ডার অফ দ্য মিক্সড টেন্সর ক্রোনেকার ডেল্টা। স্যার 2। জিরো না দুই বললে তো কি হবে, 0,20 মিক্সড মানে এটা ডেল্টা আই জে 1 1 স্যার, 1 1, মিক্সড হ্যাঁ হলে তো 1 1 হবে। হ্যাঁ 1 1 অর্ডার হবে, ঠিক আছে, মানে এইটা অ্যাকচুয়ালি সব ক্ষেত্রেই সেম, মানে ওয়ান, মানে এইটা এমন টেন্সার যেটা তুমি 1 1ও বলতে পারো, 0 1ও বলতে পারো, আবার এই সরি 0 2ও বলতে পারো, 2 0ও বলতে পারো, একই জিনিস হবে, তাই না, মানে কারণ এটা, কারণ আলটিমেটলি তুমি এটা জানো যে ডেল্টা আই জে এর যা ভ্যালু হয় ডেল্টা আই জে সেম ভ্যালু হয়, হুম তার মানে কি এটাকে তুমি 1 1ও বলতে পারো, কিন্তু এইখানে যখন মিক্সড বলে দিয়েছে তার মানে তোমার অ্যান্সার হবে 1 1। ঠিক আছে। ও তো বলেই দিয়েছে যে এটা মিক্সড টেন্সর, তার মানেই তো 1,1, মানে কন্ট্রাভেরিয়েন্ট আর কোভেরিয়েন্ট দুটো একসঙ্গে থাকছে আর কি। তো আচ্ছা ওটা নেক্সট, বলা না থাকে তাহলে তো 0,2 হবে বা 2,0 না। হ্যাঁ এবার কি বলছে দেখো, ইফ এ আই জে কে ইজ এ মিক্সড টেন্সর অফ 1 2, উপরে 1 আছে নিচে দুটো আছে, দেন হোয়াট ইজ দ্য অর্ডার অফ দ্য কন্ট্রাক্টেড টেন্সর এ, এখানে দেখেছো ভুলটা করেছে কি, কন্ট্রাক্টেড যখন করবে তখন একটা তো সেম থাকতে হবে, না স্যার, কোয়েশ্চেন ঠিকই আছে, মানে কন্ট্রাকশনে আপনার ফর্মটা দেয়নি, বলছে মানে না এটাকে না কন্ট্রাক্ট ফর্মটা দিতেই হবে, কারণ কি কোনটার সঙ্গে কোনটা সেম করছে এটা তো বলতে হবে, ও ওপরে একটা তো আছে আর নিচে কোনটা করছে, ম্যাচ একই ব্যাপার, না বললেও চলবে। 0 1 হবে। এটা ধরো আই করে নিচ্ছি আমি, তাহলে এটা কি হয়ে যাবে, এটা কেটে যাবে এইভাবে ভাববে, তাহলে এটা হয়ে যাবে 0 নিচে 1, মানে ওপর থেকে 1 কমবে নিচ থেকে 1 কমবে, ব্যাস। তাহলে আগে কি ছিল 1 2, এখান থেকে 1 কমলে মাইনাস করো, এখান থেকে 1 মাইনাস করো, তাহলে 0 1 হয়ে গেল। ওকে বুঝেছো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার। তারপর কি বলেছে, লেট এ আই জে বি এ টেন্সর অ্যান্ড এ উপরে বি ইটস কনজুগেট সিমেট্রিক টেন্সর, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এইটা, হ্যাঁ আপনার স্যার এটা 1 হবে,
ওয়ান হবে। কি হচ্ছে এ আই জে উপরে এ আই জে, এটা হলো কি হবে? মনে হয় স্যার ওয়ান। ওয়ান স্যার 1 হবে এটা। 1 কেন হবে? এটা 1 নয়, এটা হবে এ স্কোয়ার না? দিস ইজ দ্য ইনার প্রোডাক্ট অফ দ্যাট। আমি কি ঠিক বলছি? স্যার আবার পেজ 18 আমাদের স্টাডি মেটেরিয়ালটা খুলুন। দাঁড়াও, 18 নম্বর। কত বললে পেজ? 18 18 18 18 এটা কত নম্বর পেজ? 17। এই তো স্যার এখানটা এই দেখুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে বেসিক্যালি ওটা তো ইনভার্স। হ্যাঁ আর এখানে আরেকটা বুঝে আছে। হ্যাঁ হুম হুম হুম, ঠিকই আছে তাহলে। ও, কোথায় গেল? না, ওটা একটার ক্ষেত্রে এটা বোধহয় হয়। হুম, দাঁড়া এটাকে ইরেজ করে দিই। হুম, ঠিক আছে। তারপর বলছে হোয়াট ইজ দ্য অর্ডার অফ ফান্ডামেন্টাল মেট্রিক টেন্সর। এটা হচ্ছে জিএমএন, তো এটার অর্ডার হয়ে যাবে 0,2। ওকে, ঠিক। তারপরে কি বলছে হোয়াট ইজ দ্য নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর টু টেন্সার্স এআই এন্ড বিআই টু বি অর্থোগোনাল। GI যে AI BJ টা 0 হবে। মানে এআই আর বিজে, না স্যার না উপরে এআই উপরে বিআই, স্যার দুটোই উপরে। না দুটোই দুটোই ওপরে। উপরে হবে তো, দুটোই উপরে হবে। না না, এখানে স্যার একটা কোয়েশ্চেন আছে আমার। দুটো এখানে ওপরে হবে দেখুন না। এখানে না স্যার দুটো উপরেই হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে কোথায় ইনার প্রোডাক্টটা কোথায় ডিফাইন করা ছিল? স্যার 25 পাতা। এইটা দেখো, এখানে জি আই জে দিলে তারপর দুটো উপরে হবে, ঠিক আছে? স্যার আরেকটু নামান। স্যার আপনি বলেছিলেন উপরের কম্পোনেন্টটা 0 হতে হবে, cos θ = GIJ AI BJ যেটা। হ্যাঁ, তো এইটা 0 হতে হবে, তো জি আই জে টা তো গুণ করতে হবে না? হ্যাঁ GIJ AI BJ টা 0 হলেই হয়ে যাবে, সেটাই হ্যাঁ, তো বললাম। আমি এখানে তো জি আই জে লিখিনি, তার মানে কি বেসিক্যালি তোমরা এটা এটা বোধহয় ভুলে গেছো। এই যে বি আই মানেটা কি? বি আই মানে হচ্ছে জি আই জে, আই হ্যাঁ, ও বি, হ্যাঁ 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 এটা হচ্ছে যে যে ম্যাচ করে গেল। হ্যাঁ, হ্যাঁ এইটাকে আমরা লিখছি বি লোয়ার আই, ঠিক আছে? এই জিনিসটা আমি একবারে লিখছি, তার মানে এইটাকে এইভাবেও তুমি লিখতে পারো, জি আই জে, হ্যাঁ, এ আই, আর এখানে বিজে, ঠিক আছে? তো এইটা এইভাবে লিখতে পারো। তো জি আই জে থাকলে তখন এটা দুটোই উপরে উপরে থাকবে, আর না হলে একটা উপরে একটা নিচে। তাহলে স্যার এটা অপশন দেখে যেমন আছে তেমন হ্যাঁ, লিখতে এইটা হবে। কি হতে হবে না, 0 হতে হবে, এই ভ্যালুটাকে 0 হতে হবে। এবার অপশনে কোনটা আছে সেই হিসাবে তোমরা লিখবে, ঠিক আছে? তো এইটা মাথায় রাখবে, অ্যাসোসিয়েট টেন্সর, তাই তো? মানে এটা বিজের অ্যাসোসিয়েট করতে হবে, মানে দেখো সবসময় মাথায় রাখবে যে কনস্ট্যান্ট যখন কিছু একটা হবে, একটা উপরে হবে একটা নিচে হবে, তবেই তো এটা কনস্ট্যান্ট হবে বা ইনভেরিয়েন্ট হবে, ঠিক আছে? তো এটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ সারফেস
টু বি এ ডেভেলপেবল। এটা আমরা বলেছিলাম একদম শেষের দিকে আমরা পড়িয়েছিলাম সারফেসের চ্যাপ্টারে, মনে আছে? K equal to 0. হ্যাঁ হ্যাঁ ঠিক ওরকমই কিছু একটা আছে, ডেভেলপেবল বলে। ওই পেজ 53 হ্যাঁ হ্যাঁ, নিচের দিকে নামান, দেখুন এক্সারসাইজে লেখা আছে, এই যে দেখুন 1 নম্বরে এই যে prove দেখো that K equal to 0. হুম 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 এই যে স্যার একবার এক্সারসাইজ হ্যাঁ লেখা হ্যাঁ আছে। হ্যাঁ কে ইকুয়ালস টু 0, কেটা কি, কেটাকে কি বলা হয় জানো? কার্ভেচার কি কার্ভেচার স্যার? হ্যাঁ ওই দাঁড়াও দাঁড়াও, নামগুলো মনে থাকে না। ও এই যে গসিয়ান এখানে হ্যাঁ কার্ভেচার। গাউসিয়ান কার্ভেচার। সো এখানে আমাদের অ্যান্সারটা লিখতে হবে, অ্যান্সার হয়ে যাবে গাউসিয়ান কার্ভেচার কে শুড বি 0। ওকে, এটা হচ্ছে ডেভেলপেবল হওয়ার শর্ত। তারপরে বলেছে হোয়াট ইজ দ্য জিওডেসিক কার্ভেচার অফ এ জিওডেসিক অন এ সারফেস? 0, তাই তো? এটার অ্যান্সার কি? 0। জিওডেসিক কার্ভেচার ইজ 0, তবে ওটা জিওডেসিক হতে হবে, মানে কোনো একটা কার্ভের জিওডেসিক কার্ভেচার যদি 0 হয়ে যায় তাহলে সেটা জিওডেসিক হয়ে যাবে। এটা একটা নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন ছিল বোধহয়, একদম লাস্টের দিকে আমরা এটা পড়েছিলাম, মনে পড়ছে? আচ্ছা 55 পেজে একটা থিওরেম আছে। হুম 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 এই যে the necessary and sufficient condition for a curve on a surface to be a geodesic is that its geodesic curvature is 0. ঠিক আছে। হুম এই যে x দিয়ে লেখা ছিল ওটা xg, এই যে x স্যার x যাবে ওই 4.24 টা হবে। হ্যাঁ 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 আচ্ছা, তাহলে ওটা হয়ে গেল। নেক্সট হচ্ছে what is the Gaussian curvature of a hyperbolic surface? মানে এটা স্যার কোথায়? K1 K2 তো লেস দেন গাউসিয়ান কার্ভেচার এটা ওই ওখানে পেয়ে যাব। গাউসিয়ান কার্ভেচার এটা বোধহয় তখন আমরা বাদ দিয়ে গেছি, কি যেন ছিল, গাউসিয়ান কার্ভেচার 52 তে আছে, তাই তো? হ্যাঁ, হাইপারবোলিক সারফেস। এটা কোথায় এটা কি দেখেছো? 51 পেজে ওই তো গসিয়ান কার্ভেচার। স্যার আনসারটা পাইনি। হুম ও এখানে নেই অ্যান্সারটা। ঠিক আছে, অ্যান্সারটা আমি তাহলে বলে দেবো আর কি। ঠিক আছে, এটা পেজ নাম্বার 71 দেখুন না স্যার। 71 আচ্ছা মাইস্টার এটা তো প্রিন্সিপাল কার্ভেচার কিছু একটা বলছো। 71 স্যার এক্সারসাইজ স্যার। আচ্ছা কে লেস দেন 0 ঠিকই বলেছেন উনি। আচ্ছা আচ্ছা এটা হ্যাঁ ঠিক ঠিক। A surface is a surface is called surface of positive curvature. The Gaussian curvature is positive. আচ্ছা ইলিপ্টিক মানে এটাকে বলা হচ্ছে ইলিপ্টিক, তাই তো? একটা পয়েন্ট হচ্ছে ইলিপ্টিক যদি তার কে পজিটিভ হয়, আচ্ছা, আর নেগেটিভ হলে হাইপারবোলিক, আর 0 হলে প্যারাবোলিক। হ্যাঁ, তো এইখান থেকে কোশ্চেন আসতে পারে। ভেরি গুড। স্যার K লেস দেন 0ই করেছিলাম কোথায় করেছিলে? ওই অ্যানসারটা। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে এটা লিখে রাখো, ইলিপ্টিকে কে পজিটিভ আর প্যারাবোলিক হলে কে 0। আচ্ছা, ইজ দ্য লেংথ অফ এ ভেক্টর ইনভেরিয়েন্ট? অ্যান্সার ইজ ইয়েস, তাই তো? ইয়েস হবে, হ্যাঁ ইয়েস। হুম তারপরে কি বলেছে, এ আই জে এল এন্ড বি এ বি সি আর কম্পোনেন্টস অফ 2 3, 0
and what is the type of the outer multiplication? Outer multiplication কি হবে বলো এটা? 6,0 কারেক্ট, 6,0 যোগ হয়ে জাস্ট, যাবে, হ্যাঁ যোগ হয়ে যাবে। একদম 6,0। যোগ হয়ে যাবে। হুম। তারপরে বলেছে সিম্পলিফাই দ্য ফলোইং এক্সপ্রেশন। ডেল্টা কে যে হবে। আমায় এটা কি হবে? ডেল্টা কে যে হবে। স্যার দুটো আই আছে, এটা ডেল ডেল এক্স কে ডেল এক্স ডেল ওয়াই আই স্যার প্রথমেরটা আপনি যে আচ্ছা আচ্ছা লিখেছেন। আচ্ছা, হ্যাঁ সেটাই তো আমি, আচ্ছা এইটা মানেই তো বেসিক্যালি ডেল্টা এক্স কে ডেল্টা এক্স জে, তার মানে এটা হচ্ছে ডেল কে জে, তাই তো? আচ্ছা, হুম, ঠিক আছে। তারপরে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডেল্টা আই আই ইন এন কোঅর্ডিনেট সিস্টেম, বলো কি হবে? এন হবে এন এন। কেন? কারণ এটা বেসিক্যালি সাম বোঝাচ্ছে, যখন সেম আছে তার মানে এটা হুম, সাম। এই জায়গাটায় অনেকে ভুল করে ওয়ান লিখে দিতে পারে, ঠিক না? তারপরে বলেছে সিম্পলিফাই দ্য ফলোইং এক্সপ্রেশন ডেল্টা আই জে এ আই, সিম্পল, এটা এ জে অ্যান্সার হবে, ওই আগেটাই দিয়ে দিয়েছে। আচ্ছা তারপরে কি বলেছে দেখো, ট্রান্সফরমেশন রুল, হ্যাঁ বার দিয়ে, এটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট, এ আই, এখানে অন্য যাচ্ছে কিছু লিখতে তোমার হবে, কাছে। আই জে না দিয়ে এখানে দিতে হবে তোমার এম এন দিয়ে দাও, এম এন, এখানে বার, যেহেতু কন্ট্রাভেরিয়েন্ট বারটা উপরে থাকবে আই দিয়ে, এখানে থাকবে ডেল্টা এম এক্স বার জে, ঠিক আছে? এটাকে আবার যদি তুমি ওই এইটা লেখো আই জে দিয়ে, তাহলে এখানে হয়ে যাবে বার এম এন ডেল্টা, দেখো এখানে যেহেতু নন বার আছে এখানে নন বারটা দিতে হবে, এটা হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার হলো এটা? আচ্ছা, আচ্ছা তারপরটা কি বলছে দেখো, সাপোজ দ্য কম্পোনেন্টস অফ এ 0 to কোভেরিয়েন্ট টেন্সর ইন এন কোঅর্ডিনেট সিস্টেম এত এত, আচ্ছা ও আচ্ছা কোভেরিয়েন্টের এটা করতে হবে, লিখে দিই এ এম এন, তাহলে এখানে বারটা নিচে হয়ে যাবে এবার, কোভেরিয়েন্ট আছে তো নিচে হয়ে যাবে। একই রকম ভাবে তুমি ওটাও নিশ্চয়ই নন বারের আগে দিয়েও পারবে করতে একই রকম ভাবে। আচ্ছা এবার কি বলছে দেখো, ল্যামডা আই আর মিউ আই আর দ্য কম্পোনেন্টস অফ এ কোভেরিয়েন্ট এন্ড কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর, দেন ফাইন্ড আউট দ্য টেন্সর টাইপ অফ দ্য কোয়ান্টিটি, কি হবে বলো এটা? ইনভ্যারিয়েন্ট হবে। ইনভেরিয়েন্ট, হ্যাঁ ইনভেরিয়েন্টে যদি তোমাকে অর্ডার চাই তাহলে তুমি 0,0 দিতে পারো, ঠিক আছে? 0,0। হুম, মানে যদি অর্ডার চাই, ঠিক আছে, তাহলে 0,0 মানে 0 অর্ডারের টেন্সর, এইভাবে বলতে পারো, সো এটা ইনভেরিয়েন্ট। আচ্ছা তারপরে কি বলেছে দেখো, উপরে পি নিচে কিউ, দেন হোয়াট ইজ দ্য অর্ডার অফ দ্য কন্ট্রাক্টেড টেন্সর? P-1, Q-1। হ্যাঁ এখানে তোমাকে খেয়াল রাখতে হবে যে কটা সেম হচ্ছে, যদি কিছু না বলা থাকে তাহলে এটাই হবে,
আচ্ছা, তারপরে বলেছে হোয়াট ইজ দ্য কন্ট্রাকশন অফ দ্য মিক্সড টেন্সর ডেল্টা আই? স্যার এটা তো 1 হবে, এন শুধু 1 ওয়ান হবে। কেন হবে, এন হবে না? ও হ্যাঁ 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 হ্যাঁ, সরি সরি সরি, আবার একটু ভুল করলাম, এন একই, হবে, হ্যাঁ। হ্যাঁ। তো দিস ইজ দ্য সেম অ্যাজ ডি হুইচ ইজ এন। সাম আছে, এটাই বলছি বারবার ভুল হয়। ইজ ফান্ডামেন্টাল মেট্রিক টেন্সর সিমেট্রিক অর স্কিউ সিমেট্রিক, কোনটা হবে? সিমেট্রিক। সিমেট্রিক। ওকে, ফান্ডামেন্টাল মেট্রিক টেন্সর মানে কিন্তু জিএমএন। হুম। আচ্ছা, তারপরে বলছে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ এ নাল ভেক্টর? দ্যাট হ্যাজ টু বি 0। তার বলছে ইফ আর আই জে ইজ দ্য রিচি টেন্সর দেন রাইট ডাউন দ্য স্কেলার কার্ভেচার। হ্যাঁ, স্কেলার কার্ভেচারটা কোথায় যেন ছিল, আমরা আগে পড়েছি স্কেলার কার্ভেচার এখানে না, পেজ 33 33। 33। হুম। আরো পরে হবে। আচ্ছা, স্কেলার কার্ভেচার এই যে এটা মানে বেসিক্যালি এইটা বোঝাচ্ছে। হ্যাঁ, মানে ওই জিআইজে দিয়ে তার সঙ্গে গুণ করে দিচ্ছে, সাম হয়ে যাচ্ছে। তো 2.31টা তো হ্যাঁ 2.31, 2.31। তো এখানে লিখতে হবে তার মানে এখানে সাম আছে, বেসিক্যালি ডাবল সাম হয়ে গেল। আচ্ছা, 27 কি বলছে হোয়াট ইজ দ্য কার্ভেচার কন্ডিশন অফ এ স্পেস কার্ভ টু বি এ স্ট্রেট লাইন? স্ট্রেট লাইন তার মানে সাম, এখানে কার্ভেচারটা 0 হতে হবে, তাই তো? 39 আছে না, এক্সারসাইজ। কার্ভেচারটা 0, হ্যাঁ 0 কার্ভেচার। স্যার ওইটাই আছে, পেজ নাম্বার 39 আছে হুম। এক্সারসাইজ। ওই তো স্যার 3 নম্বর স্যার। হ্যাঁ, space curve is a straight line if its curvature is 0 at all points. তাহলে কার্ভেচার ইজ, আর রেডিয়াস অফ কার্ভেচার যদি বলে তাহলে ইনফিনিটি। হ্যাঁ, ইজ 0 ওটা স্যার 1/r at all points। হ্যাঁ, যদি রেডিয়াস অফ কার্ভেচার থাকে তাহলে ইনফিনিটি। মানে তোমরা দেখো অ্যাকচুয়ালি স্ট্রেট, এই যে সার্কেল যদি দেখো, একটা সার্কেল, তো সার্কেলের এটা হচ্ছে রেডিয়াস। এবার যত একটা স্ট্রেট লাইনকে তুমি একটা বড় সার্কেলের একটা পার্ট ভাবতে পারো, মানে ইনফাইনাইট সার্কেলের পার্ট ভাবতে পারো, তাই না? তুমি সার্কেলটাকে যত বড় করবে, দেখো এই এই যে কোনো একটা পোর্শন, এইরকম পোর্শন দেখো একটা স্ট্রেট লাইনের মতন হয়ে যাবে সার্কেলটা যত বড় হবে। তার মানে একটা স্ট্রেট লাইনকে তুমি ভাবতে পারো একটা ইনফাইনাইট রেডিয়াসের একটা সার্কেল। ওখান থেকে এই কনসেপ্টটা আসছে, রেডিয়াস অফ কার্ভেচার হয়ে যাবে ইনফাইনাইট। আচ্ছা। মানে এইভাবে মনে রাখলে তো মনে থেকে যাবে জিনিসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কার্ভেচার মানে কতটা বাঁকছে, স্ট্রেট লাইন তো বাঁকছেই না, তার মানে 0। হ্যাঁ। তাহলে এবার যদি তুমি, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় একটা সার্কেল আছে আস্তে আস্তে বড় হচ্ছে, তাহলে তার কার্ভেচার কমবে না বাড়বে? কার্ভেচার রেডিয়াস যদি বাড়তে থাকে তাহলে সার্কেলের কার্ভেচার কমবে না বাড়বে? অবশ্যই কমবে স্যার, এটা ইনভার্স তো। হ্যাঁ হ্যাঁ,
কমতে থাকবে, কারণ সার্কেলটা যত বড় হবে কার্ভেচার আস্তে আস্তে জিরোর দিকে যাচ্ছে, তাই না? তো এইভাবে ভাবতে হবে। আচ্ছা, ইজ এ জিওডেসিক, আর আরেকটা জিনিস ভাবো, সার্কেলের প্রত্যেকটা পয়েন্টে কার্ভেচার কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে? একটা ইলিপস যদি দেখো তুমি, ইলিপস এরকম, তার মানে এইরকম এই পয়েন্টগুলোতে তোমার কার্ভেচার কম, কিন্তু এই পয়েন্টে কার্ভেচার একটু বেশি, হ্যাঁ, লেস কার্ভেচার, আর এখানে মোর কার্ভেচার, আর এখানে একটু বাঁকটা বেশি, তাই না? দেখতে পাচ্ছ? আচ্ছা, ইজ জিওডেসিক অটো প্যারালেল কার্ভ, জিওডেসিক অটো প্যারালেল কার্ভ, এটা এটা কি আছে বইয়ে? বইয়ে তো থাকবেই। বলো জিওডেসিকটা কোন জায়গায় ছিল? জিওডেসিক, এটা কি তোমরা খুঁজে পেয়েছো? স্যার পেজ 50টা একবার খুলুন, ওখানে অটো প্যারালাল কার্ভের ডেফিনেশনটা আছে, কিন্তু এটা বুঝতে পারছি An autoparallel curve is a curve whose tangent vector field constituted by the tangents at each point of the curve is a parallel vector field. স্যার এক্সারসাইজ স্টেটমেন্ট আছে স্যার। আচ্ছা, prove that a geodesic is an autoparallel curve. আচ্ছা, ভালো। তাহলে এটা হচ্ছে ইয়েস, জিওডেসিক অটো প্যারালেল কার্ভ। তার মানে এক্সারসাইজ গুলো, স্টেটমেন্ট গুলো তোমরা অবশ্যই ফলো করবে। তারপরে বলছে কি, হোয়াট ইজ দ্য জিওডেসিক কার্ভেচার অফ এ গ্রেট সার্কেল ইন দ্য সারফেস অফ এ স্ফিয়ার। আচ্ছা, স্ফিয়ারের ক্ষেত্রে এই যে গ্রেট সার্কেলটা আছে একদম, তার হোয়াট ইজ দ্য জিওডেসিক কার্ভেচার, হ্যাঁ সেটা মাস্ট বি জিরো আই থিঙ্ক, আই হোপ সো। কারণ একটা স্ফিয়ারের যে তোমার দুটো পয়েন্ট যদি তুমি মানে একদম কি বলে নিরক্ষরেখায় দুটো পয়েন্ট যদি দাও, তাদের মাঝের ডিস্টেন্স কি হবে? ওই ওই যে গ্রেট সার্কেলের উপর দিয়েই তো লাইনটাকে ড্র করতে হবে, তবেই তো হবে নাকি? তাহলে তো ওটা জিওডেসিকই হয়ে যাচ্ছে না, জিওডেসিক কার্ভেচার, যেহেতু ওটা জিওডেসিকের পার্ট, তো জিওডেসিক কার্ভেচার হ্যাজ টু বি জিরো। এটাই তো থিওরি আছে। বুঝতে পেরেছো কি বলতে চাইলাম? দাঁড়াও দেখছি যদি আর থাকে আলাদা করে আমি বলছি। এটা হচ্ছে এই যে দেখো, অন দ্য সারফেস, এই যে সারফেসের পয়েন্ট গুলো দিয়েছে দিয়েছে দিয়েছে, এখান থেকে কোনো কন্ডিশন দেয়নি। আচ্ছা যাই হোক, সো দ্যাট জিওডেসিক কার্ভেচার, যাই হোক, তো মোটামুটি আমরা বুঝতে পারছি যে ওটা জিরো হবে, ঠিক আছে? অ্যান্সার হ্যাজ টু বি জিরো, কারণ ওটাই হচ্ছে তোমার জিওডেসিকের পার্ট। ব্যাপারটা বুঝতে পেরেছো কি পারোনি? মানে এটা যদি স্ফিয়ার হয়, তার এই যে মাঝের যে দুটো পয়েন্ট যদি তুমি এখান থেকে এই পয়েন্ট ড্র করো, তাহলে এদের মাঝের ডিস্টেন্সটা কি হবে? এই লাইনটাই তো হবে নাকি? এবং এই লাইনটা তো তোমার গ্রেট সার্কেলেরই পার্ট। গ্রেট সার্কেল মানে এই মাঝখানের যে সার্কেলটা, নিরক্ষরেখা যেটাকে আমরা বলছি পৃথিবীর রেসপেক্টে, এটা হচ্ছে নিরক্ষরেখা। আচ্ছা। হ্যাঁ, এটাকেই বলা হচ্ছে কি গ্রেট সার্কেল। হুম। তাহলে যে কোনো দুটো পয়েন্ট যদি তুমি এখানে বসাও, তাহলে এদের মধ্যে যে মিনিমাম ডিস্টেন্স এই কার্ভ দিয়েই তো হবে নাকি? ইয়েস অর নো? আমি যদি এইরকম করে বাঁকিয়ে বাঁকিয়ে করি, তাহলে কি ওটা লেন্থ বড় হয়ে যাবে না? হ্যাঁ স্যার। তার মানে গ্রেট সার্কেলের উপর দিয়েই যাবে। তাহলে হ্যাঁ। এটাই যেহেতু তোমার জিওডেসিক হচ্ছে, তার মানে জিওডেসিক কার্ভেচার জিরো হবে। তো অ্যান্সার ইজ জিরো, ঠিক আছে?
আচ্ছা, হোয়াট ইজ দ্য মিন কার্ভেচার অফ এ মিনিমাল সারফেস? এটা আমরা কি দেখেছি? এটা হ্যাঁ স্যার, এটা 0 হবে। কোথায় আছে পেজ এটা? 60, পেজ 66। আচ্ছা, উই সে দ্য সারফেস ইজ মিনিমাল এন্ড পেজটা 0 হবে। এইচটা 0, কিন্তু ওখানে কি চেয়েছে? কোশ্চেনটা কি বলেছে? হ্যাঁ, মিন কার্ভেচার তো স্যার এইচটাকেই মিন কার্ভেচার বলে। হ্যাঁ, হোয়াট ইজ আপনি দ্য মিন কার্ভেচার অফ এ মিনিমাল। আচ্ছা, হ্যাঁ, মিন কার্ভেচার মানেই তো এইচ, আর ওটা 0। ঠিক 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 ঠিক। তাহলে এটা মিন কার্ভেচার ইজ 0, এটা মিন কার্ভেচার। আমার মনে হয় এগুলো সিলেবাসের বাইরে আছে। এবারের সিলেবাস যদি দেখা যায়, এগুলো বোধহয় বাইরে আছে, তাই না? আমাদের স্যার 17 কোশ্চেনটা একবার দেখান না, একবার একটু 17টা। 17-র কোশ্চেন। আচ্ছা, দাঁড়াও, এটাকে সেভ করে নিই। সেভ হয়ে গেছে না? এটা দিই, দেখি সেভ হলো কিনা। হয়ে গেছে। 17-র কোশ্চেন আছে কিনা আমি একটু স্যার 2017 নয় স্যার, 17 নাম্বার কোশ্চেনটা। ও, তো ভালো করে পরিষ্কার করে বলো। হ্যাঁ, দেখছো? হ্যাঁ স্যার দেখছি, ঠিক আছে স্যার। হুম। আচ্ছা 23-এরটা আপনি ডেল্টা আই করলেন, ওটা ডেল্টা আই যে ছিল কোশ্চেনে, ওটা কন্ট্রাকশন আই বলেছে যে, করেছেন। কন্ট্রাকশন বলেছে যে। হ্যাঁ, অফ এ মিক্সড ডেল্টা আই, যে আপনি ডেল্টা আই করেছেন। কন্ট্রাকশন মানেই তো যে কে আই আর যে কে সেম করতে হবে। সেম ও করে মানে ঠিক, সাম নিতে হবে। হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কন্ট্রাকশন কথাটার মানেই ওটা, যে সেম করে সাম নিতে হবে, তবে যেটা পাওয়া যাবে সেটাই। ঠিক আছে। হুম। আর কোনো ডাউট? ঠিক আছে তাহলে। আচ্ছা, এটা গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের 7A, ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন অ্যান্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। মানে মেনলি ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দিয়ে সলভ করা যায়, তো সেইটা আমরা দেখব। আচ্ছা, আর এখানে দেখো কি আছে। তো ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন জিনিসটা কি হচ্ছে, যে ইন্টিগ্রাল, কারণ এখানে দেখো ইন্টিগ্রেশনের রেসপেক্টে এটা করা হয়েছে, তো ওই থেকে ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন নামটা এসছে। আচ্ছা, এখানে এফএক্স একটা ফাংশন নেওয়া হয়েছে, তাকে ট্রান্সফার করে একটা নতুন ফাংশন তৈরি করা হলো। হ্যাঁ, যেটা এফ আলফা, মানে আলফা দিয়ে হচ্ছে, তো এফ বার আলফা লেখা হচ্ছে ওটাকে, ঠিক আছে। আর এই কেটাকে বলা হচ্ছে এখানে কার্নেল। সো আমি এখানে কিছু লিখে রেখেছি শর্টকাটের, ওইটা দেখলে সুবিধা হবে তোমাদের। আচ্ছা, হ্যাঁ, তো এখানে একটা ফাংশন দেওয়া থাকবে এফএক্স, তার উপরে আই একটা অপারেটর। হ্যাঁ, আইটা কি অপারেটর, ইন্টিগ্রাল অপারেটর বলতে পারো এটাকে। হ্যাঁ, এই তাহলে এই আই এফএক্সটা হচ্ছে একটা নতুন ফাংশন, আর এই আলফাটা হচ্ছে তার ভেরিয়েবল।
এটাকে ডিনোট করা হচ্ছে এফ এফ বার দিয়েও ডিনোট করতে পারো বা এই টিল্ডা দিয়েও ডিনোট করতে পারো। হুম, তো এটা হচ্ছে কে আলফা এক্স এফ এক্স ডিএক্স। তাহলে এই এর মধ্যে কিন্তু আর কোনো এক্স থাকলো না, কারণ এক্স এর উপরে ইন্টিগ্রেশন না হয়ে গেল, তাহলে এটা পুরোপুরি আলফার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল। আলফা চেঞ্জ হলে এর ভ্যালুটা চেঞ্জ হবে। সো এই কেটাকে বলা হচ্ছে তোমার কার্নেল। হ্যাঁ, আর এইটার প্রপার্টি কি, এই আইটা হচ্ছে লিনিয়ার অপারেটর, মানে এখানে তুমি যদি এফ এক্স প্লাস জি এক্স করো তাহলে এটা হয়ে যাবে এফ হ্যাট প্লাস জি হ্যাট। ঠিক আছে, তো ওই সেন্সে এটা লিনিয়ার অপারেটর। আর এর উপরে তুমি যদি আবার ইনভার্স অ্যাপ্লাই করো, আই ইনভার্স, তাহলে আবার এফ এক্সটা তুমি ফিরে পাবে, যদি ইনভার্সটা ভ্যালিড হয় আর কি। ওকে, আচ্ছা আচ্ছা, এবার ফুরিয়ার ট্রান্সফরমেশন কি? ফুরিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে, দেখো এই কে এর পার্টিকুলার কিছু ভ্যালুর জন্য আমাদের কিছু পার্টিকুলার নাম আছে। তো কে আলফা এক্সটা যদি হয় ই টু দি পাওয়ার আই আলফা এক্স, যেখানে আলফাটা রিয়েল। ওকে, এখানে মাথায় রাখতে হবে আলফা ইজ রিয়েল। তাহলে ই টু দি পাওয়ার আই আলফা এক্স এটা যদি হয় তোমার কে এর ভ্যালু, মানে এটা হচ্ছে, তাহলে দেখো এখানে ডবল ভেরিয়েবলের ফাংশন কার্নেলটা, এবং এটা কমপ্লেক্স ভ্যালু। ঠিক আছে, ভেরিয়েবল বলতে আলফা এক্স দুটো? হ্যাঁ, কে এর ভেরিয়েবল দুটো, আলফা আর এক্স। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। হুম, আর এক্স ওয়ানটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এক্স টু হচ্ছে প্লাস ইনফিনিটি। হ্যাঁ, তাহলে আমার এটা ফুরিয়ার ট্রান্সফরমেশন দেবে। তাহলে ফুরিয়ার ট্রান্সফরমেশন যদি বলা হয় তাহলে কিভাবে আমি ওটাকে লিখবো? তাহলে ওই এই এক্সপ্রেশন আমরা আসছি, পার্টিকুলার এক্সপ্রেশনে আসছি। আর ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন আছে, সাইনও হয় কোসাইনও হয়। তো এখানে সাইন আলফা পাই এক্স ডিভাইডেড বাই এ, আর ইন্টিগ্রেশনটা করা হবে 0 টু এর মধ্যে। ঠিক আছে, 0 টু এর মধ্যে। আর এই কে এর সঙ্গে কোনো একটা কনস্ট্যান্ট গুণ থাকতেই পারে, তো সেটা একটা বলে দিচ্ছি। তাহলে সাইন আলফা পাই এক্স ডিভাইডেড বাই এ, আর ইন্টিগ্রেশনটা হচ্ছে 0 টু এ, এর ভ্যালু হচ্ছে ন্যাচারাল নাম্বার। এটা এটা হচ্ছে ফুরিয়ার সাইন। আর আরেকটা হচ্ছে কি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। মূলত আমাদের সিলেবাসে এইটা আছে, এটা আছে, এটা আছে, আর একটা আছে ফুরিয়ার কোসাইন। তো একই রকম, সাইনের জায়গায় কোসাইন বসিয়ে দিলে কোসাইন হয়ে যাবে। তো এইগুলোই আছে সিলেবাসে, এর বাইরে কিছু নেই। হ্যাঙ্কেল ট্রান্সফরমেশন একটা হয়, সেটা আমাদের সিলেবাসে নেই। আচ্ছা, আর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দেখো, এখানে দেখো আই আলফা এক্স, এখানে আই আলফার জায়গায় তুমি যদি যে কোনো কমপ্লেক্স নাম্বার করে দাও তাহলে ওটা হয়ে গেল ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। হ্যাঁ, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন তখন আর মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি নেওয়া হয় না, শুধু 0 টু ইনফিনিটি নেওয়া হচ্ছে। এখানে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স। তো এটা একটা জেনারেলাইজেশন তুমি বলতে পারো ফুরিয়ার ট্রান্সফরমেশনের। ঠিক আছে, তো এইটা আমরা এই তিনটা মূলত পড়তে হবে। তো এই ফুরিয়ার ট্রান্সফরমেশন জেনারেলি ক্যালকুলেট করা হয়, প্রত্যেকটা রিয়েল নাম্বারেই কিন্তু ক্যালকুলেট করা যাবে, কিন্তু আমরা জেনারেলি করি কি ইন্টিজার গুলোতে ক্যালকুলেট করি। ঠিক আছে, তো এখানে তুমি এখানে কে বেসিক্যালি রিয়েলের জন্য করা যায়, কিন্তু কাজে লাগে শুধু ইন্টিজার গুলোতে। ঠিক আছে, তো এটা হচ্ছে এখানে একটা এক্সট্রা কনস্ট্যান্ট গুণ করা হয়েছে 1/√2 পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার আই কে এক্স এফ এক্স। সো এই কেটাই হচ্ছে ওখানে যেটা আলফা ছিল, এখানে এটা কে হয়ে গেছে। এটা কখন এক্সিস্ট করে, এফ এক্স এর উপরে কোন কন্ডিশন দিলে এটা এক্সিস্ট করে? তো এটা হচ্ছে যে দ্য ইন্টিগ্রাল এক্সিস্ট ইফ এফ এক্স ইজ ইন্টিগ্রেবল ইন এনি ফাইনাইট ইন্টারভ্যাল, অ্যান্ড এই ইন্টিগ্রেশনটা অ্যাবসলুটলি কনভার্জেন্ট হবে। অ্যাবসলুটলি কনভার্জেন্ট মানে তুমি যদি এখানে মড দাও তাহলে ভ্যালুটা ফাইনাইট হবে। ঠিক আছে, এটার মানে হচ্ছে যে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি মড এফ এক্স ডিএক্স, এটার ভ্যালু কি ফাইনাইট। কি হলো,
ওহো, এখানে আর জায়গা নেই, ওটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে লেস দ্যান ইনফিনিটি। আচ্ছা, আর এইটা দেখো, যেহেতু এখানে ই টু দি পাওয়ার আই কে এক্স কে, এটা রিয়েল যেহেতু, তো এটার তুমি যদি মড নাও দুটো, তা এটা তো তোমার মডুলাস 1, এটার মডুলাস কত 1, তাহলে এটার মড 1 বেরিয়ে যাবে, আর এখানে মড এফএক্সটা থেকে যাবে। সো এটা লেস দ্যান ইকুয়ালস টু এটা। সো এখান থেকে বলা যাবে এর ভ্যালুটা তো ফাইনাইট, তুমি যদি ধরে নাও এটা ফাইনাইট, তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে এই এফ কেটা যদি এক্সিস্ট করে, তাহলে এফ কেটা বাউন্ডেড হবে। তার মানে এফ কে ইজ বাউন্ডেড, এটা বলা যাবে। ঠিক আছে, আচ্ছা, আর কিছু আমি আগে থেকে লিখে রাখিনি, এবার বাকি জিনিসগুলো আমরা বই থেকে দেখে নেব। দেখো, তাহলে ইন্টিগ্রাল ট্রান্সফরমেশনের ডেফিনেশন বলা হয়ে গেল। এটা লিনিয়ার হয়, লিনিয়ার মানে আই এফ এক্স প্লাস জি এক্স ইজ ইকুয়ালস টু আই এফ এক্স প্লাস আই জি এক্স, কনস্ট্যান্ট গুণ করলে কনস্ট্যান্টটা বেরিয়ে যাবে। তো লিনিয়ারের হচ্ছে এই দুটো প্রপার্টি। ওকে, তো ফুরিয়ার ট্রান্সফরমেশন বলে দিলাম, সাইন কোসাইন বলে দিলাম, ল্যাপ্লাস বলে দিয়েছি। আচ্ছা, এর অ্যাপ্লিকেশন কি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে গিয়ে কাজে লাগে, বাট তাছাড়া পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতেও কাজে লাগে। সো এগুলো আমরা দেখবো। আচ্ছা, মেন হচ্ছে এখন ফুরিয়ার ট্রান্সফর্ম। ঠিক আছে, তো আমাদের দেখে নি সিলেবাসটা, দেখে নি কি কি আছে সিলেবাসে আমাদের আছে। প্রথমে হচ্ছে যে এর কি কি প্রপার্টি আছে ফুরিয়ার ট্রান্সফরমেশন, কখন কন্টিনিউয়াস হয়, কখন ডিফারেন্সিয়েবলি, এই জিনিসগুলো আলোচনা করতে হবে। তারপরে ফুরিয়ার ট্রান্সফরমেশনের ডেরিভেটিভ কি করে বের করা হয়, বা ডেরিভেটিভের ফুরিয়ার ট্রান্সফরমেশন কিভাবে বের করা যেতে পারে, সেগুলো নিয়ে আলোচনা আছে। রিমান লেবেক থিওরেম পড়তে হবে, ইনভার্সন ফর্মুলা পড়তে হবে। ইনভার্স তো বললামই যে কিভাবে এফ কে গুলো যদি দেওয়া থাকে, সেখান থেকে এফ এক্স এর ভ্যালু কিভাবে বের করা যেতে পারে, সেটা হয়ে যাবে ইনভার্স। তো তারপরে কনভলিউশন থিওরেম আমরা একটা পড়বো, পার্সেভালস রিলেশন পড়বো ফুরিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। পার্সেভালস আইডেন্টিটি মনে পড়ে আমাদের ওই ফাংশনাল পড়ার সময়, ওই টাইপের জিনিস এখানে আমরা দেখতে পাবো। তারপর ফুরিয়ার সাইন আর কোসাইন ট্রান্সফর্ম, আর এর অ্যাপ্লিকেশন পড়তে হবে হিট কন্ডাকশন ইন সলিড অ্যান্ড ওয়েভ ইকুয়েশন। ব্যাস, ফুরিয়ার ট্রান্সফরমেশন এইটুকু জিনিসই আমাদের এখানে পড়তে হবে। তাহলে সিলেবাসটা জেনে নিলে পড়তে সুবিধা হবে। আচ্ছা, আবার যখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন শুরু করবো, তখন আবার ল্যাপ্লাসের থিওরি এইগুলো পড়বো, সিলেবাসটা জেনে নেবো। ওকে, আর আমার কাছে কিছু বই আছে, আমি তোমাদেরকে সেই বইগুলো যেটা ভালো মনে হবে আমি দিয়ে দেবো তোমাদেরকে। একটা বই তোমরা দেখতে পারো, একটা হচ্ছে ইন্ডিয়ান রাইটারের বই, আমি একটা পেয়েছি, ওখানে কি আছে, হ্যাঁ এটা বোধহয় একটা ইন্ডিয়ান রাইটারের বই, জানি না কেন, আমি জাস্ট পেয়েছি ইন্টারনেটে খুঁজে। এই যে ইন্টিগ্রাল ট্রান্সফর্মস অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশনস, লোকনাথ দেবনাথ, দাম্বাড়ু ভট্ট। তো এইটা একটা পেয়েছি, দেখতে পারো, এই বইটা ভালো হতে পারে আশা করছি। তো এখানে মেনলি আমাদের কি আছে, ফুরিয়ার ট্রান্সফরমেশন এন্ড দেয়ার অ্যাপ্লিকেশন, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এন্ড দেয়ার বেসিক প্রপার্টিজ, অ্যাপ্লিকেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে 1 2 3 এগুলোই মোটামুটি আমাদের থাকবে, আর তেমন কিছু সিলেবাসে নেই। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আরো অনেক কিছু আছে, কিন্তু আমাদের সিলেবাসে শুধু এইটুকুই আছে, 1 2 3। তো এই বইটা তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো। ওকে, हाँ सर। স্যার বলছি ক্লাসটা রেকর্ড হচ্ছে, আমার অ্যাকচুয়ালি একটা কাজ আছে, আমি তাহলে একটু লিভ করতাম, এই যে পরে দেখে প্রমাণ নিতাম। দিয়ে দিলাম, রেকর্ড হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ না না, ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে পরে দেখে নেবো। হ্যাঁ, ঠিক আছে, চলো। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে ফুরিয়ার ট্রান্সফরমেশনের ডেফিনেশন,
এটা এই ডেফিনেশনটা ইম্পর্টেন্ট, আমাদের মুখস্থ রাখতে হবে একদম। হ্যাঁ, 1/√2 পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি fx ইন্টু ই টু দি পাওয়ার i kx, যেখানে k এর ভ্যালু রিয়েল। এটা মাথায় রাখতে হবে যে k এর ভ্যালু রিয়েল, মানে যে কোনো রিয়েলেই কিন্তু আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে পারি। ওকে, আচ্ছা এটা গেল। আচ্ছা, এটা কখন এক্সিস্ট করছে সেটা হচ্ছে যে fx ইজ ইন্টিগ্রেবল ইন এনি ফাইনাইট ইন্টারভ্যাল, মানে যে কোনো তুমি যদি ফাইনাইট ইন্টারভ্যাল মানে এ টু বি, এ থেকে বি এর মধ্যে যদি ইন্টিগ্রেশন করো এফএক্সটাকে, হ্যাঁ ইন্টিগ্রেশন করা যাবে। আর মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটিতে এটা অ্যাবসলুটলি কনভার্জেন্ট হবে। হ্যাঁ, ইমপ্রপার ইন্টিগ্রালের রেসপেক্টে এটা অ্যাবসলুটলি কনভার্জেন্ট হবে। ঠিক আছে, আর ওখানে দেখালাম যে এটা কি করে বাউন্ডেড হচ্ছে। সো এইখান থেকে তোমার আইডিয়া পেয়ে যাবে যে এটা বাউন্ডেড হবে। সো আচ্ছা, এবার আমরা এখানে কি দেখবো যে একটা কন্ডিশন থাকে, যে কন্ডিশনগুলো স্যাটিসফাই করলে তোমার কি বলে ফুরিয়ার ট্রান্সফরমেশন এক্সিস্ট করবে। তো এই কন্ডিশনটার নাম হচ্ছে কি ডিরিচলেটস কন্ডিশন। ডিরিচলেটস কন্ডিশন কি বলছে এটা? A function fx is said to satisfy Dirichlet's conditions in an interval ab, open ab তে Dirichlet condition satisfy করবে। হ্যাঁ, if it satisfies any one of the following condition, এই দুটো কন্ডিশন দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটা স্যাটিসফাই করলেই বলবো যে ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথম কন্ডিশন বলছে যে fx is bounded in open ab and the interval can be broken up into a finite number of intervals in each of which fx is monotonic, মানে পুরো ইন্টারভ্যালে মনোটোন নাও হতে পারে। হ্যাঁ, তো এই এবিটাকে তুমি ফাইনাইটলি মেনি ইন্টারভ্যালে ভাঙতে পারো, যে প্রত্যেকটা ইন্টারভ্যালে ফাংশনটা কি হবে, আইদার ইনক্রিজিং হবে অর ডিক্রিজিং হবে। ঠিক আছে, এরকম ফাইনাইটলি মেনি ইন্টারভ্যালে তুমি ভাঙতে পারো। তো এইরকম কেস যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করছে। অথবা fx has only a finite number of maxima and minima in ab and a finite number of finite discontinuity, মানে ফাংশনটা কন্টিনিউয়াস না হলেও চলবে, কিন্তু যদি ডিসকন্টিনিউয়াস হয় তাহলে তার ফাইনাইট ডিসকন্টিনিউটি থাকবে। ফাইনাইট মানে ফাংশনটাকে বাউন্ডেড হতে হবে, নাহলে তো মানে কোনো একটা নেবারহুডে, যে ধরো যে পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হলো সেই পয়েন্টের নেবারহুডে ফাংশনটা তোমার বাউন্ডেড হতে হবে। ফাইনাইট ডিসকন্টিনিউটি থাকতে পারে, ইনফাইনাইট হওয়া চলবে না। ঠিক আছে, তো এইটা একটা গেল। আর ফাইনাইট নাম্বার অফ ম্যাক্সিমাম মিনিমাম থাকতে পারবে, ইনফাইনাইট নাম্বার অফ ম্যাক্সিমাম মিনিমাম থাকলে চলবে না। সো এই কন্ডিশনগুলোকে বলা হচ্ছে তোমার ডিরিচলেটস কন্ডিশন। আচ্ছা, অ্যান্ড অবভিয়াসলি ইফ দ্য ফাংশন fx স্যাটিসফাইজ ডিরিচলেটস কন্ডিশন, তাহলে এইটা কি হয়, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়। তাহলে আমরা একটা জিনিস ধরেই নেব যে যখনই ফুরিয়ার ট্রান্সফরমেশন এক্সিস্ট করবে তখনই আমরা ধরে নেব যে এই ইন্টিগ্রেশনটা কিন্তু অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। এটা কিন্তু আমরা ধরে নেব, এটা ধরেই কিন্তু আমাদের বাকি প্রুফগুলো হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এর কি কি প্রপার্টি, যেমন হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম প্রথমে বললাম যে যদি এক্সিস্ট করে তাহলে বাউন্ডেড হবে, ওই বাউন্ডেডের এইটাই কাজে লাগছে। ওকে, নেক্সট হচ্ছে লিনিয়ার হবে, যে কোনো ইন্টিগ্রাল ট্রান্সফরমেশনই লিনিয়ার হয়, তাহলে এটাও লিনিয়ার হবে। তো এখানে আলাদা করে এখানে বলা কিছুই নেই। ঠিক আছে, এটা গেল লিনিয়ার হলো। আচ্ছা, সি নাম্বার প্রপার্টিটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। সি নাম্বারে কি বলছে যে একটা এফএক্স এর যদি ফুরিয়ার কোফিসিয়েন্ট দেওয়া থাকে তাহলে এফ অফ এক্স মাইনাস এর ফুরিয়ার কোফিসিয়েন্ট কিভাবে বের হবে। তো এইটা তোমরা ক্যালকুলেশন করেও এটা দেখতে পারো, যে ধরো এফএক্স এর ফুরিয়ার কোফিসিয়েন্ট দেওয়া আছে, আর যে এফএক্স এর ফুরিয়ার কোফিসিয়েন্ট দেওয়া আছে এফ অফ কে, মানে এখানে কে দেওয়া আছে, ধরো এইটা হচ্ছে দেওয়া আছে গিভেন, তাহলে আমাকে বের করতে হবে
আই অফ এফ অফ এক্স প্লাস এ, এইটা আমি কিভাবে বের করব? তাহলে আমি ডেফিনেশন অ্যাপ্লাই করব। তাই এটা ডেফিনেশন হয়ে যাচ্ছে কে ইন্টিগ্রেশন 1/√2 পাই ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার I k x ইন্টু এফ অফ এক্স প্লাস এ dx। এবার নেক্সট কি করা যাবে? এখান থেকে x প্লাস এ সমান সমান y পুট করতে পারি, x প্লাস এ সমান সমান y পুট, হ্যাঁ, তাহলে dx আর dy কি হয়ে যাবে না হয়ে যাবে। তাহলে এটা চেঞ্জ হয়ে তোমার এইটাই রেঞ্জটা সেমই থাকবে। আর ই টু দি পাওয়ার আই কে এক্স এর জায়গায় তাহলে আমি কি লিখবো? y মাইনাস এ, এটা হয়ে যাবে y, এটা হয়ে যাবে dy। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে ই টু দি পাওয়ার মাইনাস এ কে এটা বেরিয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস এ কে এটা বেরিয়ে গেল। বাকি যে জিনিসটা পড়ে থাকবে সেটাই হয়ে যাবে তোমার মানে এফ এক্স এর ফুরিয়ার যেটা আছে এফ কে হয়ে যাবে। তো এখান থেকে আমরা কি শিখলাম? যে ফুরিয়ার কোফিসিয়েন্ট অফ এফ অফ এক্স প্লাস এ সেটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস এ কে এফ অফ কে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এইভাবে ক্যালকুলেশন করে তোমরা ইজিলি করতে পারো। ঠিক আছে, তো এটাই দেখো এফ কে ইন্টু ই টু দি পাওয়ার, আচ্ছা ওখানে মাইনাস, দাঁড়াও মাইনাস, আচ্ছা কি করছি আমরা ওখানে ভুল, দাঁড়াও এখানে প্লাস করেছি, এখানে প্লাস করলে এখানে মাইনাস আসবে। ঠিকই আছে, প্লাস করলে মাইনাস আসবে আর এখানে মাইনাস থাকলে ওখানে প্লাস আসবে। তো এইটা খেয়াল রাখতে হবে, প্লাস করলে মাইনাস হয়ে যাবে, মাইনাস করলে প্লাস হয়ে যাবে। তো ঠিকই আছে, এখানে যেহেতু মাইনাস আছে এফ অফ এক্স মাইনাস এ, সেই জন্য এখানে এসছে আই এ কে। আচ্ছা, নেক্সট হচ্ছে এফ অফ কে প্লাস এর ভ্যালু আমরা কিভাবে বের করতে পারবো? এফ কে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম হয় এফ এক্স এর, দেন এফ অফ কে প্লাস এ is the Fourier transform of fx plus e to the power I ax। তাহলে একটা জিনিস সহজেই আমরা বুঝতে পারছি, fx এর যদি ফুরিয়ার কোএফিসিয়েন্ট জানা থাকে তাহলে তার সঙ্গে যদি e to the power I ax গুণ করা হয় তাহলে তার ফুরিয়ার কোএফিসিয়েন্ট বের করা খুবই সহজ। জাস্ট কে এর যে সঙ্গে এটা যোগ হয়ে যাবে। এটা এই ডেফিনেশন থেকেই একদম ডাইরেক্টলি ফলো করে যাচ্ছে, কারণ এখানে ই এর পাওয়ারটা যোগ হয়ে যাচ্ছে, তো সেখান থেকেই আমরা এটা বলতে পারছি। তো এই দুটো প্রপার্টি সি আর ডি খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সি আর ডি ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার হচ্ছে যে এই যে এফ কে একটা ফাংশন অফ কে পেলাম, কেটা হচ্ছে রিয়েল, তাহলে মানে পুরো রিয়েলে আমরা একটা ফাংশন পেলাম ক্যাপিটাল এফ। তাহলে এই ফাংশনটা কখন কন্টিনিউয়াস হবে তার কন্ডিশনটা এখানে বলা হচ্ছে, তো এইটা জানতে হবে। তো এখানে থিওরেমটা কি বলছে দেখো, ইফ দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম এক্সিস্ট দেন এফ কে ইজ এ কন্টিনিউয়াস ফাংশন অফ কে। মানে এক্সিস্ট করলেই এটা কি হয়ে যাবে না কন্টিনিউয়াস হয়ে যাবে, আলাদা করে কিছু দেখার নেই। তাহলে এক্সিস্ট করলেই কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, এবার এক্সিস্ট করলে কি কখন এক্সিস্ট করে আমরা জানি কন্ডিশনগুলো, ডিরিচলেটস কন্ডিশন যদি স্যাটিসফাই করে। ঠিক আছে, তো ওইটা হয়ে গেল। তাহলে এর প্রুফ আমাদের দরকার নেই, প্রুফগুলো তোমরা নিজেদের জন্য দেখে নিতে পারো, প্রুফের দরকার নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে ডেরিভেটিভ। কখন ডিফারেন্সিয়েবল হবে কে না ক্যাপিটাল এফটা? তো ক্যাপিটাল এফটা ডিফারেন্সিয়েবল হবে যদি এফ এক্স এর ফুরিয়ার ট্রান্সফর্ম এক্সিস্ট করে এবং এক্স ইন্টু এফ এক্স এরও ফুরিয়ার ট্রান্সফরমেশন এক্সিস্ট করে।
তাহলে এফএক্স এর ফুরিয়ার ট্রান্সফরমেশন এক্সিস্ট করবে, আবার এক্স ইন্টু এফএক্স এরও ফুরিয়ার ট্রান্সফরমেশন এক্সিস্ট করবে। দুটোরই যদি ফুরিয়ার ট্রান্সফরমেশন এক্সিস্ট করে তাহলে আমরা বলতে পারবো যে ক্যাপিটাল এফটা ডিফারেন্সিয়েবল হবে। দেন দ্য ডেরিভেটিভ অফ এক্সিস্ট করবে, এবং সেই ডেরিভেটিভ ক্যাপিটাল এফ ড্যাশ কে সেটা কিভাবে বের করা যাবে, সেইটা হবে ক্যাপিটাল এফ অফ আই ইন্টু এক্স এফ এক্স। তাহলে আই ইন্টু এক্স এফ এক্স এর যে ফুরিয়ার কোফিসিয়েন্ট হবে সেটাই হয়ে যাবে তোমার ক্যাপিটাল এফ এর ডেরিভেটিভ। তাহলে এই পদ্ধতি দিয়ে আমরা সহজেই ক্যাপিটাল এফ এর ডেরিভেটিভ বের করতে পারবো। ঠিক আছে, তো এগুলো আমাদের ক্যালকুলেশন, মানে এটা পুরোটাই কিন্তু থিওরিও আছে প্লাস ক্যালকুলেশনও আছে। তো আমাদের মেনলি থিওরি পোর্শনটাই বেশি এখানে দেখতে পাচ্ছি যে কোনো রকমের ক্যালকুলেশন করতে এখানে বলা হয়নি। তো যাই হোক, আমরা কি ডেরিভেটিভের জেনে গেলাম, কখন ডেরিভেটিভ হবে, কিভাবে ডেরিভেটিভ বের করতে হবে তার সেটাও আমরা জেনে গেলাম। এবং এইটারই জেনারেলাইজেশন তুমি করতে পারো। মানে ওখানে যেমন আইএক্স দিয়ে গুণ করা হয়েছে, তুমি আইএক্স এর যদি যত পাওয়ার নেবে এখানে ততবার এখানে ডেরিভেটিভ করা যাবে। ঠিক আছে, সো এখানে এম এম বার তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে এখানে হয়ে যাবে আইএক্স হোল টু দি পাওয়ার এম দিয়ে গুণ করতে হবে এফএক্স কে। ঠিক আছে, তাহলে এটাও হয়ে গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে তাহলে এতক্ষণ আমরা কি শিখলাম যে ফুরিয়ার ট্রান্সফর্মের ডেরিভেটিভ কিভাবে বের করতে হয়। এবার যেটা বলা হচ্ছে যে একটা ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম দেওয়া আছে, তাহলে তার ডেরিভেটিভের ফুরিয়ার ট্রান্সফরমেশন কি হবে। ঠিক আছে, তো এইটাও দেখো, তো এখানে বলছে যে ইফ ইন এনি ফাইনাইট ইন্টারভ্যাল a function fx is continuous, তাহলে এখানে একটা এক্সট্রা কন্ডিশন দরকার হচ্ছে, যেটা হচ্ছে যে স্মল এফএক্সটা কন্টিনিউয়াস হচ্ছে, যে কোনো ফাইনাইট ইন্টারভ্যালের মধ্যে এটা কন্টিনিউয়াস হচ্ছে, অ্যান্ড ইটস ডেরিভেটিভ ইজ পিস ওয়াইজ কন্টিনিউয়াস। ডেরিভেটিভটা কন্টিনিউয়াস না হলেও চলবে, কিন্তু ওটাকে পিস ওয়াইজ কন্টিনিউয়াস হবে, মানে কয়েকটা তুমি ফাইনাইট ইন্টারভ্যালে ভেঙে দিতে পারবে যে প্রত্যেকটা ইন্টারভ্যালগুলোতে যেন কন্টিনিউয়াস হয়। তার মানে বোঝা গেল পিস ওয়াইজের ব্যাপারটা। ওকে, তাহলে আর এই ইন্টিগ্রেশন গুলো কি হবে না, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে। আর একটা এক্সট্রা কন্ডিশন চেয়েছে, সেটা হচ্ছে যে এফএক্সটা জিরোতে যাবে যদি মড এক্সটা ইনফিনিটিতে যায়, মানে এক্সটা যদি ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটির দিকে যায় তাহলে এফএক্স এর ভ্যালু কিন্তু জিরোর দিকে যাবে। তাহলে এতগুলো কন্ডিশন হলে তবে আমরা বলতে পারবো যে এফ ড্যাশের ডেরিভেটিভটা হবে, এই ফুরিয়ার ট্রান্সফর্ম হবে আই ইন্টু কে ইন্টু এফ অফ কে। সো এইটা অ্যাজ এ ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে। সো এফ অফ আই এফ ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু আই কে এফ অফ কে। ঠিক আছে, সো ফর্মুলাগুলোকে আমাদের এখানে নোট ডাউন করা উচিত। তাহলে প্রথমে আমাদের ফর্মুলা তো তাহলে আমরা কি পেলাম, প্রথম প্রপার্টি বলো, কেউ কি আছো? আছে হ্যাঁ স্যার আছে। তাহলে প্রথম প্রপার্টি আমরা কোনটা লিখবো বলো, এইটা, তাই তো? এইটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব, যে এফ অফ এফ অফ এফ অফ এক্স
plus a is equals to e to the power minus k into f of k। ওকে, হ্যাঁ, এইভাবে এটা আমরা মনে রাখবো। আচ্ছা, নেক্সট হচ্ছে এটার ডেরিভেটিভ। তাহলে f ড্যাশ k এটা হয়ে যাবে f of i x f x, এরকম, তাই তো? ঠিক আছে, তো এটাকে আমরা জেনারেলাইজ হ্যাঁ করে স্যার, করতে পারি যে m টাইমস ডেরিভেটিভ যদি করতে চাই তাহলে এটা হয়ে যাবে i x হোল টু দি পাওয়ার m f x, এটা হয়ে যাবে। আচ্ছা, আর একটা জিনিস ছিল যে fx এর সঙ্গে যদি আমি ই টু দি পাওয়ার ax, যেখানে এটা হচ্ছে ই টু দি পাওয়ার ax না i ax, i x ছিল বলে i, দেখে নি। এটা তো গেল, এইটা, হ্যাঁ i ax, সেটাই বলছিলাম। তাহলে এখানে i ax যদি হয় সেটা হয়ে যাবে f of x না k প্লাস a, কারণ ওটা জাস্ট x, ওটা জাস্ট k এর সঙ্গে যোগ হয়ে বেরিয়ে যাবে, এটা গেল। আচ্ছা আচ্ছা, এবার ডেরিভেটিভের কি হবে, মানে f of f ড্যাশ x, এইটা কি হবে? তো এটা আমরা কি দেখলাম, এটা হয়ে গেছে, হ্যাঁ এটা হচ্ছে i কে f কে, i কে f কে। তো এটার কন্ডিশন কি? এটার অনেকগুলো কন্ডিশনস আছে, হ্যাঁ, ওগুলো মনে রাখবে। তো এখানে একটা কন্ডিশন হচ্ছে যে এফ এক্স গোস টু 0 অ্যাজ mod x গোস টু ইনফিনিটি, আর এফ এক্স আর এফ এফ ড্যাশ এক্স দুটোই কিন্তু অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে, দুটোরই ইন্টিগ্রাল অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে। তো এইটা আমাদের কন্ডিশনগুলো মনে রাখতে হবে এখানে। আচ্ছা, তাহলে এত দূর জিনিস আমরা এখন পড়লাম। আচ্ছা, ঠিক আছে, প্রুফ একটাও পড়বো না। তারপরে 4 নম্বর কি বলছে, ইফ এ ফাংশন এফ এক্স অ্যান্ড ইটস ডেরিভেটিভস আপ টু অর্ডার n-1 আর কন্টিনিউয়াস ইন এনি ফাইনাইট ইন্টারভাল অ্যান্ড দ্য nth ডেরিভেটিভ ইজ পিসওয়াইজ, কারণ এটা জাস্ট জেনারেলাইজ করা হচ্ছে। তাহলে nth ডেরিভেটিভের ফুরিয়ার কোএফিসিয়েন্ট, ফুরিয়ার ট্রান্সফরমেশন কিভাবে বের করা হচ্ছে, সেটা হচ্ছে মাইনাস i k হোল টু দি পাওয়ার n ইন্টু এফ কে। তাহলে n এর ভ্যালু যদি 1 বসাই তাহলে এখানে মাইনাস i k হয়ে যাচ্ছে। তাহলে আচ্ছা, এখানে i k ছিল না মাইনাস i k ছিল? মাইনাস i k। আচ্ছা, এটা চেঞ্জ ইট, এখানে একটা মাইনাস i ছিল। তাহলে এটারই জেনারেলাইজেশন হচ্ছে, আমি যদি এর ডেরিভেটিভের ফুরিয়ার এটা বের করি সেটা হয়ে যাবে মাইনাস i k হোল টু দি পাওয়ার m ইন্টু f অফ k। ঠিক আছে, ওকে, এটাও হয়ে গেল। আচ্ছা, এইবার হচ্ছে যে কিছু পার্টিকুলার
ফাংশনের জন্য ফুরিয়ার ট্রান্সফরমেশন বের করা, ক্যালকুলেশন করে বের করা, সেইগুলো আমাদের সিলেবাসে দেখতে পাচ্ছি না। তো আমিও তোমাদেরকে বলবো এগুলো কয়েকটা তোমরা নিশ্চয়ই ট্রাই করবে, নিজে নিজে ক্যালকুলেশন গুলো ট্রাই করতে পারো। এই যে এক্সারসাইজ 2.4.1 করতে পারো, এটা সহজ আছে। হ্যাঁ, এটা করতে পারো যেটা। তারপরে এইটা করতে পারো, গামা ফাংশন কাজে লাগাবে এখানে, গামা ফাংশন দিয়ে এটাও করতে পারো। ব্যাস এই দুটো করবে। 3 নম্বরটা করতে দরকার নেই এখন, কারণ এটা কমপ্লেক্স নাম্বার ইউজ করেছে, কমপ্লেক্স থিওরি, এটা তোমরা ছেড়ে দিতে পারো। 4টাও ছেড়ে দিতে পারো এরপরে যেটা আছে। ঠিক আছে, আর দরকার নেই, ওই প্রথম দুটো জাস্ট ক্যালকুলেশন করে দেখে নেবে। এবার হচ্ছে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন। তাহলে ধরো আমি এফ কে এর ভ্যালু, ক্যাপিটাল এফ কে এর ভ্যালুগুলো জানি, তাহলে সেখান থেকে আমি ফাংশনটা কি বের করতে পারবো, এফ এক্স ফাংশনটা? যদি পারা যায় তাহলে সেটাকে বলা হবে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন। ঠিক আছে, তো তাহলে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন বলতে কি বোঝাচ্ছে, এই লাইনটার ইম্পর্টেন্ট দেখো। ইফ এফ কে ইজ দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এ ফাংশন এফ এক্স, দেন বাই ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ এক্স, এই এফ কে এর একটা ইনভার্স ট্রান্সফর্মকে আমরা বলবো একটা জি এক্স ফাংশন অফ রিয়েল ভ্যারিয়েবল এক্স ডিনোটেড বাই এইটা অ্যান্ড ডিফাইন্ড বাই। তাহলে দেখো আমরা যখন ফুরিয়ার কোএফিসিয়েন্টটা ডিফাইন করছিলাম তখন এখানে প্লাস আই কে দিয়েছিলাম, এখন মাইনাস আই কে, জাস্ট আগের মতনই। এখানে কে এর উপরে ইন্টিগ্রেশনটা হচ্ছে, আগেরটা ছিল এক্স এর উপরে, এটা হচ্ছে কে এর উপরে, কারণ আমরা এফ কে গুলো জানি, প্রত্যেকটা রিয়েল নাম্বারের জন্য আমি এফ কে, ক্যাপিটাল এফ কে জানি। তো এখানে জাস্ট ই টু দি পাওয়ার মাইনাস আই কে দিয়ে গুণ করে যেটা পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে জি এক্স। তাহলে ইন দিস সেকশন উই শ্যাল শো দ্যাট ইফ এফ এক্স স্যাটিসফাইজ সার্টেন কন্ডিশন দেন জি এক্স আর এফ এক্স সমান হবে প্রত্যেকটা কন্টিনিউটি পয়েন্টে, মানে এফ এক্স যেখানে যেখানে কন্টিনিউয়াস হবে সেখানে সেখানে এই জি এক্স এর ভ্যালু এফ এক্স এর সঙ্গে ম্যাচ করবে। আর যেখানে যেখানে কন্টিনিউয়াস হবে না, ফাইনাইট ডিসকন্টিনিউটি থাকবে, সেক্ষেত্রে তোমার এই ভ্যালুটা হবে জি এক্স এর ভ্যালু। তখন ফাংশনের ভ্যালুর সঙ্গে ম্যাচ নাও করতে পারে জি এক্স এর ভ্যালু। তাহলে এটা হচ্ছে জি এক্স এর ভ্যালু। ঠিক আছে, তাহলে ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয়, এফ এক্স ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয়, তাহলে আমরা বুঝতে পারছি যে তাহলে এইটা ইনভার্স করে আমরা পুরো এফ এক্সটাকে বের করতে পারবো যদি কন্টিনিউয়াস হয়। তাহলে এর কন্ডিশন কিছু কিছু লাগবে। আর তার আগে আমাদের আরেকটা রেজাল্ট দরকার, তো সেটাকে বলা হচ্ছে রিমান লেবেগ থিওরেম। সেটা বলছে যে ইফ এফ এক্স স্যাটিসফাইজ ডিরিচলেটস কন্ডিশনস, যেটা আগে আমরা আলোচনা করেছি 1 নম্বর আর 2 নম্বর কন্ডিশন। হ্যাঁ, যদি ফাংশনটা পিস ওয়াইজ মনোটোন হয়, প্রত্যেকটা পিসে ইন্টারভ্যালে মনোটোন হচ্ছে, তাহলে সেটা ডিরিচলেটস কন্ডিশন স্যাটিসফাই করে। আচ্ছা, তাহলে কি হচ্ছে দ্য ইন্টিগ্রাল, এইটা হচ্ছে অ্যাবসলুটলি মড দেওয়া, মানে কি এটা হচ্ছে অ্যাবসলুটলি কনভার্জেন্ট। ঠিক আছে, and fk be the Fourier transform of x, then fk goes to 0 as mod k goes to infinity হয়। এইটাই হচ্ছে রিমান লেবেগের থিওরেম। রিমান লেবেগ থিওরেম বলছে যে কেটা যদি ইনফিনিটিতে যায় তাহলে এফ কে এর ভ্যালু 0-তে যাবে। সো এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এটার প্রুফ আমরা দেখবো না, কারণ প্রুফটা দেখতেই পাচ্ছ তোমরা, যথেষ্ট বিদঘুটে প্রুফ, দরকার নেই আমাদের। আচ্ছা, তাহলে যেটা রেজাল্ট হবে যে যদি এফ এক্সটা ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করে, হ্যাঁ, এবং এই ইন্টিগ্রেশনটা যদি এক্সিস্ট ফাইনাইট হয়, তাহলে এই ভ্যালুটা মানে ওই জি এক্স এর ভ্যালুটা সবসময় কি হবে, এটার সঙ্গে সমান হবে। আর যদি কন্টিনিউয়াস হয় এফ এক্সটা, তাহলে ডেফিনেটলি এই দুটোই কিন্তু এফ এক্স এর সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এটা এফ এক্স প্লাস এফ এক্স 2f(x/2), তার মানে এফ এক্স এর সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে যে পয়েন্টগুলোতে ফাংশনটা কন্টিনিউয়াস হবে সেই পয়েন্টগুলোতে জি এক্স এর সঙ্গে এফ এক্স কিন্তু ম্যাচ করে যাবে, মানে তুমি ইনভার্স করে এফ এক্সটা বের করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে, দেখো শেষই নেই,
দেখেছো অনেক বড় একটা থিওরেম, বেশ বড় সড়ো একটা থিওরেম গিয়ে এখানে গিয়ে শেষ হলো। দেখেছো 2-3 পাতার থিওরেম, খুবই বড় থিওরেম এটা। তাহলে ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হুম। তো এই অবধি আমরা ধরো আজকে করলাম, ঠিক আছে? এরপরে আমরা এখান থেকে শুরু করব, আচ্ছা। ফুরিয়ার ইন্টিগ্রাল থিওরেম থেকে আমরা শুরু করব। তাহলে আমাদের সিলেবাসের কি কি পার্ট হলো? প্রপার্টি, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, এটা হয়ে গেল। ফুরিয়ার ট্রান্সফর্ম এর ডেরিভেটিভ গুলো হয়ে গেল, রিমান লেবেক থিওরেম হয়ে গেল। ফুরিয়ার ইনভার্সন থিওরেমও আমরা পড়ে ফেললাম, ঠিক আছে? এত দূর। এরপরে বাকি থাকলো কনভলিউশন আর ওই জিনিসগুলো বাকি থাকলো, ঠিক আছে? ওকে। আর আমি তোমাদেরকে বারবার করে আচ্ছা বলছি যে ওই দুটো এক্সাম্পল তোমরা নিজেরা কোষে দেখে নেবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ওকে, ভেরি গুড। আমার মনে হয় না এটা খুব বেশি দেরি লাগবে, তাড়াতাড়ি এটা বোধহয় শেষ হয়ে যাবে। আচ্ছা। হ্যাঁ এগুলো থিওরাম গুলো বড় বড় আছে পুরোগুলো। হ্যাঁ, সে বড় বড় আছে, সেগুলো আমরা করব না। আর ইন্টিগ্রাল ইকুয়েশনটা আমাদের একটু ভালো করে পড়তে হবে, কারণ নেটের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইন্টিগ্রাল ইকুয়েশনটা তো এটা আমরা একটু মোটামুটি থিওরেম গুলো ভালো করে পড়বো, বাকি প্রুফ গুলো আমাদের দরকার হবে না। তো আমরা চেষ্টা করবো এটা ভালো করে পড়ার, ঠিক আছে? সো এটা হয়ে গেল তাহলে, চলো।